পশ্চিমবঙ্গের আন্দোলনের লড়াইয়ের মুখ, জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জ্ঞাপন করছি। উত্তরবঙ্গের আর একজন নেতা এখানে রয়েছে, সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজবংশী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে যিনি কাজ করছেন, বিধায়ক সোমেন দা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বইবন্ধু প্রকাশনীর যিনি কর্ণধার, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে যারা সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, যারা অতিথিরা এসছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও যখনই সময় হয়েছিল কোনো না কোনো বই, কোনো না কোনো সাহিত্য, কোনো না কোনো পুস্তক নিয়ে পড়াটা আমার একটা অভ্যেস ছিল। এবং ছোটবেলা থেকে আমি পাঠক ছিলাম, সেই শুকতারার সময় থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সাহিত্য, এবং একেবারে ছোটবেলা থেকে নিয়ম করে লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে বই নিয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নতুন নতুন বই সবসময় আমাকে আকর্ষণ করত। একেবারে নির্বাচনের পরবর্তী সময় যখন হাতে বেশ কিছুটা সময় পেয়ে গেলাম, তখন আমার মনে হলো আমার জন্মস্থান কুচবিহার, পশ্চিমবঙ্গের একটি একেবারে প্রান্তিক জেলা। এই কুচবিহার সম্বন্ধে মানুষকে অবগত করবার জন্য একটা কিছু করা উচিত। কারণ আমি অনেক সময় বাইরে যখনই যেখানে গিয়েছি, কুচবিহার বলে পরিচয় দিলে অনেকেই হয়তো সঠিকভাবে সেটাকে চিনতে পারেন না। কেউ হয়তো বিহারের অংশ মনে করেন, কেউ হয়তো বা আসামের একটা অংশ মনে করেন। কিন্তু এই কুচবিহারের রাজনৈতিক থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, সমস্ত কিছু সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা নেবার জন্য এবং সকলকে সেই ধারণা দেবার জন্য এই পুস্তকটি আমি রচনা শুরু করি। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান থেকে শুরু করে, উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, একেবারে চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা, প্রত্যেককে নিয়েই একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। তাছাড়া অতীতে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেই রাজনৈতিক পরিস্থিতি এবং সেই যে কুচবিহারের একেবারে প্রাকৃতিক যে সৌন্দর্য, তার মধ্যে থেকেই বেঁচে বেড়া ওঠার যে গল্প, সেই গল্প নিয়ে এই বইটি লেখা হয়েছে। এটা পড়লে কুচবিহার সম্বন্ধে একটা বেসিক ধারণা, সামূহিক ধারণা প্রত্যেকে পাবে। এবং সর্বোপরি যে বইটি সম্বন্ধে, ওয়াকফ, রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র, এই ওয়াকফ আইন এবং ওয়াকফ সম্বন্ধে লিখবার জন্য আমার মনে হয়েছে বহু যুবক, বহু ইয়াং ছেলে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, দাদা ওয়াকফ নিয়ে কিছু জানতে চাই। তো আমার মনে হয়েছিল যে আমি যদি একেবারে সরাসরি জানাই, সেক্ষেত্রে হয়তো একজন, দুজন কিংবা কয়েকজনকে জানাতে পারবো। কিন্তু একটি পুস্তক আকারে প্রকাশ করলে প্রত্যেকে জানতে পারবে যে এই ওয়াকফ কি, কেন হয়েছিল, তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে একটা সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। এবং তথ্য আধারিত এই বইয়ে এখানে পার্লামেন্টে কোন কোন সময় কি ডিসকাশন হয়েছিল কোড আনকোড করে, এবং সর্বোপরি কোন কোন রাজনৈতিক নেতার কি বক্তব্য, এবং সারা বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে তাতে কোথায় ওয়াকফ কিভাবে দেখা হয়, সেই সম্বন্ধে একটা সামূহিক ধারণা দেয়া হয়েছে। আমার মনে হয় এই ধারণা থাকলে পরে ওয়াকফ সম্বন্ধে যে ভুল বোঝানো হচ্ছে, যে কথা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগে বললেন,
যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে ভুল বোঝানো হয়েছে, এমনকি ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিসমেন্টের রাজনীতির জন্য যেভাবে মানুষকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সেটা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের বোঝা উচিত যে এই ওয়াকফটা কি এবং তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়ে চলছিল। সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে কোন রাজ্যে কিভাবে একে দেখা হচ্ছে সেই সম্বন্ধিত বিষয় বিস্তারিত লেখা হয়েছে। আমার মনে হয়েছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত, আমার মনে হয়েছে এটা আমাদের নেশনের বিরুদ্ধে একটা কনসপারেন্সি, সেই জন্য আমি এটাকে কনসপারেন্সি হিসেবে দেখেছি। বাকিটা আপনারা সেই যে সেই পুস্তক আপনারা পড়লে পরেই বুঝতে পারবেন। এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা এর সম্বন্ধে জানুন এবং সবাইকে জানান দিন যে কিভাবে এই ওয়াকফ দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষের একটা সামাজিক ব্যাধির মতন সেটা ছিল। এবং নিশ্চিতভাবে আমার ধারণা আপনারা এটা পড়লে পরেই বুঝতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে এসছেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে